রিমনকে ইচ্ছে করে পাগল বানাইছে। আমি দাদিকে বললাম, এখন কি আপনারা রিমন ভাইয়াকে বাড়িতে আনবেন না? দাদি বলল, এখন তো আর কোনো উপায় নেই, রিমনকে তো পাগলা কাস্টডিতে নিয়ে গেছে ওরা, ওর বাবা ছাড়া ওকে বের করা সম্ভব না। আর ওর কথা ওর বাবাকে বললেই কালকে এসে আমাদের দুজনকে শেষ করবে। আমি বললাম, বাড়িতে না আনোক, অন্তত কই আছে, কেমন আছে, আমরা কি খোঁজ খবর নিতে পারি না? তখন দাদি বলল, না, এসবের চিন্তা ভাবনা করা যাবে না। দাদির মুখের উপর কোনো কথা বলি নাই। যতটুকু বুঝলাম, রিমনকে আর দেখার ভাগ্য আমার নেই, তাই মনে কষ্ট মনে রেখে সামনের দিনগুলো পার করতে লাগলাম। এইভাবে 1 বছর পার হয়ে গেছে আমার জীবন থেকে। এইভাবে রিমনের স্মৃতিগুলো মুছে যেতে লাগলো। ওর দেওয়া সুতার আংটিটা এখনো যত্ন করে রেখেছি। বাড়িতে এখন নতুন ভাড়াটি এসেছে, সারা বাড়িতে কোনো মানুষ নেই। আমি সারাদিন স্কুলে থাকি, তাই দাদি রিমন আব্বুকে বলে বাড়ি ভাড়া দিছে। আমি স্কুল থেকে বাসায় এসে দেখি ভাড়াটিয়া ফার্নিচার ঢুকাচ্ছে। 2টা রুম খালি পড়েছিল এতদিন। ভালোই হয়েছে, বাড়িতে এখন মানুষ থাকবে। আমি দাদিকে বললাম, ওনারা কি 2 রুমই ভাড়া নিছে? দাদি বলল, খালি যেগুলো সব কয়টা নিছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওনারা জামাইবো, সাথে একটা মেয়ে আমার থেকে একটু ছোট হবে মনে হয়। একটু দাঁড়িয়ে থেকে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে প্রতিদিনের মতো উপরে গিয়ে রিমনের রুমে শুয়ে গড়াগড়ি করে চলে আসি। আজকেও গেলাম, গিয়ে সোজা ওর বিছানায় শুয়ে পড়লাম। একটু পর ওয়াশরুম থেকে কাউকে বাইর হওয়ার শব্দ পেলাম। আমি মাথা ঘুরিয়ে দেখতে গেলাম, দেখি তোলালে পড়া এক ছেলে বের হয়েছে। আমি সাথে সাথে উঠে রওনা পড়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? ছেলেটা বলল, আপনি কে? আমার রুমে আপনি কেন? আমি বললাম, এটা আপনার রুম না। ছেলেটি বলল, আমরা আজকেই এই রুম ভাড়া নিছি। আমি 4-5টা ভালো করে দেখতে লাগলাম, কিছু জিনিসপত্র, কিন্তু বিছানাটা আগেরটাই ছিল। আমি বললাম, আপনারা ভাড়া নিলে রুমের জিনিসপত্র চেঞ্জ করেনি কেন? ছেলেটা বলল, জিনিসপত্র নিচে আছে। আমি সোজা কলেজ থেকে এসে গোসল করলাম, একটু পর সব গুছিয়ে রাখবো। আমি লজ্জা পেয়ে নিচে চলে আসলাম। রিমনের স্মৃতি জড়িত রুমে অন্য পুরুষ এন্ট্রি নিয়েছে, বিষয়টা আমার কাছে ভালো লাগেনি। আমি নিচে গিয়ে দাদিকে বললাম, উপর রুম কি ভাড়া দিয়ে দিয়েছেন? দাদি বলল, হ্যাঁ, ওনাদের ছেলে থাকবে উপরে, তাছাড়া নিচে তো আর রুম নাই, একটা খালি আছে, ওটা খালি রাখলাম যদি রিমনের বাবা ওরা আসে সেই জন্য। আমি বললাম, ওই রুমটা ভাড়া না দিলে হইতো না? দাদি বলল, সমস্যা নাই, এখন তো রুম খালি তাই দিছি। যাদের ভাড়া দিছি তারা অনেক ভালো। উপরে যে ছেলে থাকে সে মেডিকেল স্টুডেন্ট, ওর বাবা সরকারি চাকরি করে, অনেক ভালো ফ্যামিলি। আমি বললাম, যাই হোক, তুমি আমার সাথে উপর রুমে চলো, রিমনের ব্যবহারের জিনিসপত্র, রিমনের সব জিনিসপত্র আমার রুমে এনে রাখবো। দাদি প্রথমে যেতে চাইনি, জোর করে নিয়ে গেছি, কারণ আমি একা ওই রুমে অপরিচিত পুরুষ মানুষের সামনে যাব না। আমি আর দাদি দুজনে উপরে গিয়ে রিমনের ব্যবহারে সবকিছু গুছিয়ে নিলাম। দাদি রুমে এসে ওই ছেলের সাথে রসের আলাপ শুরু করে দিছে। আমি রিমনের সবকিছু নিয়ে আমার রুমে চলে আসলাম, যত্ন করে সবকিছু গুছিয়ে রেখেছি। রাতে নতুন ভাড়াটিয়া দাদির রুমে গিয়ে বসে আছে। আমি দাদিকে খাবারের জন্য ডাক দিতে গেলাম, তখন নতুন ভাড়াটিয়া মহিলা আমাকে দেখে বলল, তোমার সাথে পরিচয় হলাম না, তুমি কি ঘর থেকে বের হও না নাকি? আমি বললাম, তেমন কিছু না আন্টি, আসলে পড়ার অনেক চাপ, তাই কাজের ফাঁকে যতটুকু সময় পাই পড়ার চেষ্টা করি। সাথে ওনার মেয়েও ছিল। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে বলল, আরফা ইসলাম নদী। সবাই আরফা বলেই ডাকে। মেয়েটার সাথে কথা বলে ওরা নিয়ে আমার রুমে আসলাম। জিজ্ঞেস করলাম, কিসে পড়ো? সে বলল, আবু, আমি এইবার 8-এ, আমার থেকে 2 ক্লাস নিচে। মেয়েটার সাথে পরিচয় হয়ে ভালোই হলো। বাড়ির কথা বলার মতো কাউকে পেলাম না, না হলে একা থাকতে থাকতে কথা বলার অভ্যাসটা হারিয়ে ফেলতাম, শুধু বোবার মতো থাকতাম। মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে, ওর কথা বলার ধরনটা অন্যরকম, তাই ভালো লেগেছে। একটু পর মেয়েটা চলে গেছে। আমি টেবিলে বসে বসে রিমনের কথা ভাবতে লাগলাম। সে কেমন আছে একবার যদি জানতে পারতাম তাইলে শান্তি লাগতো। ওর কথা শুনতে পাইনি, তবে ওর চাউনির মধ্যে সবকিছু ছিল, কিন্তু সে কথা বলতো না কেন? সেই কারণটা খুঁজে পাইলাম না। তখন ওই কথাটা মনে হলো, আমার ধারণা এটাই তো, এতদিন বন্দি থেকে কারোর সাথে কথা বলতে না পেরে এই অবস্থা। আমার এসএসসি পরীক্ষার সময় তারা দেশে আসবে, তখন চেষ্টা করবো রিমনের খোঁজ খবর নিতে। এখন কিছু বলা যাবে না, তাইলে আগুন ধরে যাবে। পরের দিন স্কুল থেকে বাসা আসার সময় বাড়িতে গেটে আপনার ভাইকে দেখলাম, সাদা একটা শার্ট পরে দাঁড়িয়ে আছে। আমি চোখের দেখা দেখে গেট খুলে চলে আসলাম। তখন আমার পিছে পিছে ছেলেটাও বাসায় ঢুকলো। আমি বুঝতে পারছিলাম ওনার কাছে বাসার চাবি নেই, তাই দাঁড়িয়ে ছিল। আমি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে দাদিকে বললাম, এই গেটে কি আর কোনো চাবি নেই? দাদি বলল, আছে তো। আমি বললাম, দাও আমাকে। আমি চাবি নিয়ে আরপাকে ডেকে ওর হাতে চাবি দিয়ে বললাম, তোমার ভাইয়াকে দিয়ে আসো। দাদির থেকে চাবি আনার পর দাদি জিজ্ঞেস করলো, চাবি কাকে দিলাম? আমি বললাম, ওই যে উপরে থাকে ওই ছেলেকে, তার কাছে মনে হয় চাবি নেই, বাহিরে দাঁড়িয়ে ছিল। দাদি বলল, কালকে আরো কয়েকটা চাবি বানিয়ে এনে রেখে দিব, যদি কারো চাবি হারিয়ে যায় তাইলে যেন দিতে পারি। তোর বাহিরে যেতে হবে না, প্রকাশকে টাকা দিস, সে বানিয়ে দিবে। আমি জিজ্ঞেস করলাম, প্রকাশ আবার কে? দাদি বলল, যার জন্য স্কুল থেকে এসে না খেয়ে চাবি খুঁজে দিতে গেলি, তার নামই প্রকাশ। আমি মনে মনে ভাবতে লাগলাম, দুনিয়ায় আর কি কোনো নাম ছিল না? কি একটা নাম রাখলো, প্রকাশ। আমি দাদিকে বললাম, তুমি যা, ওরে টাকা দিয়ে যে কয়টা চাবি লাগে বানিয়ে আনতে বলো, আমার কাজ আছে। আমি গেলাম। রুমে এসে খাবার খেয়ে ফোনটা হাতে নিয়ে গেটের কাছে পায়ের ফোন টিপতে লাগলাম। একটু পর আপনার বাবা বাসায় ঢুকলো। আমি ওনাকে দেখে জুতা রেখেই দৌড় দিয়ে রুমে চলে আসলাম। আমার এই ব্যবহারটা ওনার কাছে নাকি ভালো লেগেছে। আগের দিনের মেয়েরাও নাকি এমন করতো। বাড়ির মুরব্বী দেখলে নাকি মেয়েরা দৌড়ে গিয়ে বাড়ির ভিতরে চলে যেত। এই কথাগুলো আপনার বাবা তার মার কাছে বলেছে।
আর তার মা আমার দাদিকে বলেছে। দাদি আমার কাছে এসে বলল, আপনার প্রশংসা শুনে আসলাম, আপনি নাকি মুরব্বীদের সম্মান করেন। আমি দাদিকে বললাম, কে প্রশংসা করলো? দাদি বলল, সেটা শুনতে হবে না, আপনার এমন প্রশংসা শুনতে শুনতে কোন দিন জানে বিয়ের প্রস্তাব চলে আসে। আমি বললাম, মাথায় কি আজাইরে চিন্তা ভাবনা থাকে নাকি তোমার? যাও, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ো। 5 মাস পর আপনার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, ওদের স্কুল বন্ধ, তারা সবাই গ্রামের বাড়িতে বেড়াতে যাবে। দাদিকে ওনাদের সাথে যেতে বলেছে। দাদি এসে আমাকে বলল। আমি বললাম, তোমার ইচ্ছে হলে তুমি যাও, আমি যেতে পারবো না, সামনে আমার এসএসসি পরীক্ষা, আমি যাবো না। দেখে দাদিও নাকি যাবে না। তখন আপনার মা এসে আমাকে বলল, তুমিও চলো আমাদের সাথে, তুমি না গেলে তোমার দাদিও যাবে না। আমি আন্টিকে বললাম, এখন বেড়াতে যাওয়াটা আমার জন্য ঠিক হবে না, সামনে আমার এক্সাম। তারপর উনি আমার কথা শুনলো না। অনেক জোরাজোরি পর আমিও রাজি হলাম। আমি দাদিকে বললাম, আমার জন্য শাড়ি কিনে আনো, আমি তো কোনোদিন বাড়ির বাইরে বেড়াতে যাইনি, এই প্রথম যাব। দাদি আর আপনার মা মিলে আমার জন্য শাড়ি কিনে আনলো। যেদিন যাব সেদিন সকালে সাজুগুজু করে সবার আগে রেডি হয়ে গেছি। আপনাকে ডাক দিয়ে বললাম, এই শোনো, তোমার বাড়ি কই? আপনার বললো বিক্রমপুর। বিক্রমপুর নামটা শুনে কেমন যেন একটা ঘৃণা লাগতে শুরু করলো আমার নিজের কাছে। আমার মায়ের বাড়ি বিক্রমপুর। এই বিক্রমপুরের মানুষ আমার লাইফ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আমি যাব না বিক্রমপুর। শাড়ি খুলে ফেলেছি। আপনাকে বললাম, তোমার মাকে বলো আরিন আপু যাবে না। আমি দাদিকে বললাম, আমি যাব না, তোমরা যাও। দাদি জানতে চাইলো কেন যাবে না। আমি কোনো কারণ বলিনি, শুধু বলছি ভালো লাগে না। আমার কথা শুনে দাদি বলল, সেও যাবে না। একটু পর আরপার মা বাবা আসলো, আমার কাছে জিজ্ঞেস করলো কেন যাবে না। আমি বললাম, আমার ভালো লাগে না। কিন্তু তারা সেটা মানতে রাজি না। এমন কি হয়েছে যে কারণে শাড়ি পরেই খুলে ফেললাম। ওনাদের কথায় বেঁচে অবশেষে দাদিকে সবকিছু বললাম। দাদি বলল, সব মানুষ কি এক নাকি? একজনের জন্য সবাইকে খারাপ বলা যায় না। তাছাড়া ওরা গাড়ি রেডি করে রেখেছে, এখন না গেলে বিষয়টা খারাপ দেখায়। তুই না গেলে আমার সম্মানটা থাকবে না। দাদির সম্মান নষ্টের কথা শুনে আমি আবার রাজি হলাম। গাড়িতে আমি আর দাদি, বাকিরা সবাই একসাথে বসলো। যাওয়ার সময় দাদি আমাকে জিজ্ঞেস করলো, তোর মার ঠিকানা জানিস? আমি বললাম, না, শুধু নামটা জানি, আর কিছু না। আমার বিষয়টা এখন সবাই জানতে পেরেছে। তারা সবাই ঠিকানা জানি কেন জানতে চাইলো। আমি বললাম, না, শুধু নাম জানি। আপনার বাবা আমার মায়ের নামটা জানতে চাইছে। আমি নাম বলে দিছি। মার সাথে আমার ছোট ভাইটাকে নিয়ে গেছে। এইসব মনে করে গাড়িতে বসে কান্না করতে লাগলাম। সবাই সান্ত্বনা দিছিল। চোখ মুছতে মুছতে যখন লুকিং গ্লাসে তাকালাম, তখন দেখি প্রকাশ আমার দিকে তাকিয়ে আছে। উনি আমার দিকে তাকিয়ে থাকাটা দেখে চোখের বাড়ি মুছে নিচের দিকে তাকিয়ে ফোন দেখতে লাগলাম। প্রকাশদের বাড়িতে গিয়ে দাদি আমাকে জিজ্ঞেস করলো, বাড়ি কি পছন্দ হয়েছে? আমি বললাম, পছন্দ করতে কি এখানে এসেছো নাকি? দাদি বলল, না, তারপরও জিজ্ঞাসলাম, তোর তো আবার পছন্দ না হলে থাকতে চাইবি না। আমি বললাম, বাড়িটা কেমন সেটা তুমি দেখো, আমাকে এটা বলো, বাড়ির সামনে বাগানটা কার? দাদি বলল, এদেরই মনে হয়। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, এই বাগানটা কার? আপনা বলল, আপু, এটা আমাদের। আমি দাদিকে বললাম, বাগান আমার পছন্দ হয়েছে, কারণ বাগানে কাপরাঙ্গা গাছ, জাম্বুরা গাছ ছিল। আমি আপনাকে নিয়ে বাগানে গেলাম, সাথে দাদিও ছিল। কাপরাঙ্গা গাছটা ছোটই ছিল, তাই হাত দিয়ে পারতে পারছি। বাগান থেকে অনেকগুলো কাপরাঙ্গা আর জাম্বুরা নিয়ে এসে আমি আর আপনা মিলে ভর্তা করলাম। আমার এমন আগ্রহ উল্লাস দেখে দাদি আর প্রকাশের বাবা মিলে রিমনের বাবার সাথে কথা বলছে, সেটা আমি শুনে ফেলেছি। দাদি লাউড স্পিকারে কথা বলেছিল। রিমনের বাবা জিজ্ঞেস করলো দাদিকে, বাড়ি পছন্দ হয়েছে কিনা। দাদি বলল, মাইয়ারা তো খুশিতে লাফাচ্ছে। তখন রিমনের বাবা বলল, ঠিক আছে, তাহলে পরীক্ষা শেষ হোক, আর ছেলে তো মনে হয় 1 বছরের মতো লাগবে বলেছে। দাদি বলল, হ্যাঁ, আর 1 বছর পরে সে ডাক্তার হয়ে বের হবে। এইসব কথা শুনে আমি দাদিকে জিজ্ঞেস করলাম, কিসের কথা বললো যে 1 বছর লাগবে? দাদি বলল, তোর বিয়ের কথা। আমি বললাম, মানে কিসের বিয়া? দাদি বলল, তোর এত কিছু জানতে হবে না, তুই গিয়ে কামরাঙ্গা ভর্তা খা। দাদির কথা সন্দেহ হলেও আমি খুব বুঝতে পারছি দাদি এখানে এসেছে তাদের বাড়ি ঘর দেখার জন্য। তারা প্রকাশের সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। আমার পরীক্ষা শেষ হলে বিয়ে দিয়ে দিবে। আমি কি করব বুঝতে পারছি না। ওরা আমাকে ছোট থাকতে বড় করেছে, ওদের অধিকার আছে আমার উপরে। কিন্তু যে আমার ইজ্জত বাঁচাতে আজ পাগলা গারদে, তারে আমি কি জবাব দিব? ওই পাগলটা আমার জীবনের প্রথম প্রেম। আমি ওরা রেখে কাউকে বিয়ে করতে পারবো না। আমি বুঝতে পারছি ওরা আমার বিয়ে দিয়ে দিবে, আমি না করতে পারবো না, যেহেতু তারা সময় নেবে আর আমার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। তাইলে যা করার এই সময়ের মধ্যে করতে হবে, না হয় আমার পাগলকে সারা জীবনের জন্য হারাতে হবে। আমি বাইরে গিয়ে মনে মনে প্রকাশকে খুঁজতে লাগলাম। ওর সাথে আমার প্রথম দিন দেখা হওয়ার পর কোনো কথা হয়নি। আজকে কথা বলবো। আমি আপনাকে বললাম, তোমার ভাইয়া কই? ওনারা একটু আসতে বলো, বাগান থেকে আরো কামরাঙ্গা পারবো। আপনারা বললো, ভাইয়া তো বাইক নিয়ে বের হয়েছে, কখন আসবে কে জানে। আবু, চলো আমি তোমাকে কামরাঙ্গা পেরে দেই। আমি বললাম, না থাক, লাগবে না। মনে মনে রাগ হতে লাগলো। এখন দরকার তাই খুঁজে পাই না, যখন দরকার নেই সামনে এসে ঘুরঘুর করে। প্রকাশ সারাদিন বন্ধুদের সাথে ঘুরে সন্ধ্যায় বাসে আসলো। একটু পর আপা এসে বললো, আবু ভাইয়া এসেছে, এখন বলবো তোমার জন্য কামরাঙ্গা পেরে আনতে। আমি বললাম, না, এখন না, কালকে। রাতে আমি আর আপরা এক রুমে শুইলাম। যে রুমে শুইলাম সে রুম প্রকাশের রুমের সাথে। ভাবছি আপনাকে দিয়ে ওর ভাইকে ডেকে আনবো। আমার মনে শান্তি লাগতেছে না যতক্ষণ না প্রকাশকে আমি বিয়ের আটকানোর কথা বলতে পারছি। কিন্তু এখন ডেকে আনলে সবাই পাইন করবে, তাই চুপচাপ শুয়ে পড়লাম। সকাল ঘুম থেকে উঠে বাইরে গেলাম, দেখি দাদি আর প্রকাশের মা রান্নাঘরে বসে আছে। আমিও গেলাম রান্নাঘরে।
দাদি আমাকে দেখে প্রকাশের আম্মুকে বলল, আরিন ভালো পিঠা বানাতে পারে। তখন প্রকাশের আম্মু বলল, না, মেয়েটা বেড়াতে আসলো, ওরে দিয়ে কাজ করাবো নাকি। আমি দাদির দিকে তাকিয়ে বেঞ্চি দিয়ে চলে গেলাম। আমি মরি আমার জ্বালায়, আরো নিয়ে আসছে আমার বিয়ে নিয়ে। নিজের নাতিনের বউ করতে পারে না, ভাবছে একবার বলেই ফেলবো যে আমাকে অন্য কোনো জায়গায় বিয়ে দিলে তোমার দেখাশোনা কে করবে, তার থেকে ভালো তোমার নাতির লোক বিয়ে দাও। সত্যি কোনোদিন জানি বলেই ফেলে ঠিক নেই, এত পেয়া দিলেই বলেই দিব। সকালে নাস্তা খেয়ে আবার ডাক্তার সাহেবকে খুঁজতে লাগলাম। এইবারও ওর কোনো খবর পাই না, মনে হয় ঘুমাচ্ছে। আমি আপনাকে নিয়ে বাগানে চলে আসলাম। বাগানে চেয়ার নিয়ে এসেছে আপরা, আমরা দুজন মিলে বাগানে গল্প করছি। তখন আপনার বাবা এসেছে বাগান দেখার জন্য। আমি মাথায় কাপড় দিয়ে চেয়ার থেকে উঠে চলে গেলাম। আমার পিছে পিছে আপনারাও চলে এসেছে। আমরা বাগান থেকে চলে আসাটা দেখে আপনার বাবা আপনাকে ডেকে বলল, আরিনকে নিয়ে বাইরে থেকে ঘুরে আয়। আপনারা বললো, চলো আপু আমরা বাহিরে যাই। আমি বললাম, দূরে যাব না, শুধু বাগান পর্যন্ত যাব। আমরা আবার বাগানে এসে বসলাম। আসার সময় আবার ডাক্তার সাহেবকে খুঁজতে লাগলাম, এইবারও দেখি নাই। তাই আপনাকে জিজ্ঞেস করলাম, তোমার ভাইয়া কই? আপনারা বললো, ভাইয়া এখনো ঘুমায়। আমি অন্য কিছু না বলে বসে আছি চেয়ারে। একটু পর দুইটা মেয়ে আসলো আমাদের কাছে, এসে আপনাকে জিজ্ঞেস করলো, তোর ভাইয়া কই রে আপরা? তখন আমি বললাম, ঘুমাচ্ছে। আমার কথা শুনে একটা মেয়ে উত্তর দিল, আমি তোমাকে জিজ্ঞেস করিনি, ওকে জিজ্ঞেস করেছি। আপরা বললো, ভাইয়া ঘুমাচ্ছে। তখন আবার মেয়েটা বললো, তোর ভাইয়াকে বলবি আমার সাথে দেখা করতে। এই বলে দুইটা মেয়ে চলে গেছে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ওরা কে? এইভাবে কেন কথা বললো? আপনারা বললো, একটা ভাইয়ের জিয়াদ ছিল, এখনো সম্পর্ক আছে কিনা জানি না। আমি বললাম, আছে মনে হয়, তা না হলে আমাকে দেখে জ্বলতো না। আপনারা বললো, হয়তো আছে, তবে এসব কিছু আমি জানি না। একটু পর ডাক্তার সাহেব ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে বাগানে আসলো। বাগানে এসে আমাদের দেখে আপনাকে বললো, তোরা এখানে বসে আছিস? আর বাড়ির সবাই আমাকে বকতে লাগলো, তোদের নিয়ে বাইরে ঘুরতে যাইতাম। আপনারা আমাকে বললো, আপু চলো যাই, বাইক নিয়ে ঘুরে আসি। আমি বললাম, না যাব না। তখন প্রকাশ বলল, থাক বাঁচলাম তাইলে। এই বলে প্রকাশ চলে যেতে লাগলো। আমি আপনাকে কানে কানে বললাম, তোমার ভাইয়াকে বলো ওর জিএফ খুঁজে গেছে। আপনার সাথে সাথে ওর ভাইয়াকে ডেকে বলল, ভাইয়া তোমায় ফাইল এসে খুঁজে গেছে। এই কথা শুনে প্রকাশ কিছু না বলে চলে গেছে। আমি আপনাকে বললাম, মেয়েটার নাম কি পায়েল? আপনার বলল, না আপু, ওর নাম নূপুর। আমার ভাইয়া পায়েল বলে। আমি আপনার কথা শুনে হেসে দিলাম। একটু পর আপনার আম্মু এসে বলল, আরে তোমাকে প্রকাশের আব্বু ডাকছে। আমি গেলাম আন্টির সাথে। প্রকাশের আব্বু জানতে চাইলে আমার নানার নাম জানি কিনা। আমি বললাম, না, শুধু মার নামটাই জানি, তবে মামার নাম শুনেছিলাম একবার মার মুখে, মোর সালিম নাকি এমন একটা। প্রকাশের আব্বু বলল, এইভাবে তো ঠিকানা খুঁজে বের করা যায় না। আমি বললাম, খুঁজতে হবে না, এই সাবজেক্ট বাদ দিয়ে দিন। প্রকাশের আব্বু বলল, ঠিক আছে, আমরা সবাই বিকেলে বেড়াতে যাব প্রকাশের নানার বাসায়, তুমিও চলো আমাদের সাথে। আমি বললাম, না, আমি আর কোথাও যাব না, আপনারা যান, আপনাকে রেখে যান আমার সাথে। বিকেলে সবাই বেড়াতে গেল। আপনার আমি বাসায় ছিলাম, দুজনে মিলে ঘরে বসে টিভি দেখতেছিলাম। তখন প্রকাশ আসলো। আপনাকে বলল, খাবারে কিছু থাকলে দিয়ে যা। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, তোমার ভাই কি বেড়াতে যায়নি? আপনারা বললো, সে কোথাও যায় না, বাড়িতে আসলে। আমি মনে মনে ভাবলাম এই সুযোগ ওর সাথে কথা বলার। আমি বললাম, আব্রা তুমি বসে থাকো, আমি খাবার দিচ্ছি। প্রকাশকে খাবার দিতে গিয়ে বললাম, আপনার সাথে আমার একটু কথা আছে, আপনি কি ফ্রি আছেন আমার কথাগুলো শোনার মতো? প্রকাশ বলল, হ্যাঁ বলো আরিন। আমি জানতে চাইলাম প্রকাশের কাছে এখানে আমাকে আর দাদিকে কেন আনা হয়েছে। প্রকাশ বলল, তোমাদেরকে বেড়াতে আনছে। আমি বললাম, মূল উদ্দেশ্য কি ছিল? প্রকাশ বলল, হ্যাঁ জানি। আমি জিজ্ঞেস করলাম, আপনার মতামত কি? প্রকাশ বলল, আমার কোনো মতামত নেই, বাবা মা যা চাই তাই হবে। এই কথা শুনে আমি বললাম, আপনার মতামত না থাকলে আমার মতামত আছে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনাকে সরাসরি বলে দিলাম, এখন আপনি কি করবেন না করবেন সেটা আপনার ইচ্ছে, তবে আশা করবো এমন কিছু করবেন যাতে এই বাড়ির সাথে ভালো সম্পর্ক থাকে, প্লাস আমাদের বিয়েও না হয়। এই বলে আমি খাবার রুম থেকে বের হয়ে চলে আসলাম। মনে মনে প্রকাশকে বকতে লাগলাম। সন্ধ্যার পর সবাই চলে এসেছে। দাদি আমাকে জিজ্ঞেস করলো, কিরে তুই গেলি না কেন? তাইলে তো একটু ঘুরতে পারতি, মনটা ভালো হতো। আমি দাদির কোনো কথার উত্তর না দিয়ে বললাম,